স্বাগতম, নমস্কার। ইউইএম এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করি। ইউইএম এপিসোড মানেটা হচ্ছে কি স্যাটারডে ইভিনিং, যে সময়টা আমরা নানানভাবে এনজয় করি, পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা টিপিক্যাল ফর ইউইএম। এবং আজকে অনুষ্ঠানের যে সময়টা উপস্থিত হয়েছি তার ঠিক 2 মাসের মাথায় হচ্ছে কি বইমেলা। আমরা আনন্দের সঙ্গে জানাই যে এবারেও বইমেলাতে মানে আসন্ন বইমেলাতে কিন্তু আমরা পুরোপুরিভাবে সিটিভিএন সিএন এনাদের কল্যাণে, মানে ইউএম আইএম এর কল্যাণে তাদের স্টল থেকেই আমাদের নানান অনুষ্ঠান করব। এবং এবার আরও সাংঘাতিক ধরনের অনুষ্ঠান হবে, কুইজ থেকে শুরু করে নানান অনুষ্ঠান উইথ দেয়ার ডিউ পারমিশন। তো সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, আমার ডান দিকে বসে রয়েছেন ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর, এবং বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম গ্রুপ। আগের সপ্তাহে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে আপনাদের যে পড়াশোনাটা সেটা অন্তত সিটিভিএন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলের যারা অধিকর্তা তারা মনে করেন যে এটা একটা উদাহরণ, সে যাই আপনারা বলুন আর না বলুন। তো আপনাদের উদাহরণের সুধা হিসাবে যদি ছাত্রছাত্রীর সামনে দয়া করে একটু তুলে ধরেন প্রফেসর চ্যাটার্জি। মানে দেখুন, আবার সে একই কথা দিয়ে শুরু করব যে আমি মানে দেয়ার আর সো মেনি পিপল অ্যারাউন্ড যাকে আপনারা ফলো করতে পারেন। অনেক বড় বড় লোকেরা আছে, নোবেল জয়ীরা আছে, অনেকে রয়েছে। আমার দিক দিয়ে যদি জিজ্ঞেস করেন, আমি সিম্পল স্কুল লাইফে স্কুল করেছি। স্কুলের পর আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে স্কুল থেকে ধপ করে আগে জয়েন করেন। স্কুলের শেষে তো আপনি তো নিয়মিতভাবে পড়াশোনাটা করতেন এবং রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে তো একটা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যাকে বলে, একটা সাধারণ ভালো স্টুডেন্ট, একটা সাধারণ স্টুডেন্ট যে ভালো পড়াশোনাকে সিরিয়াসলি নেয়, যেভাবে করে থাকে সেটা করেছি। যে একটা অ্যাটেন্ডেন্স চিরকাল মেনটেন করেছি, যে এরকম না হয় যে আমি ক্লাসে 100 দিন ক্লাস হলে আমি তার মধ্যে 50 দিন যাচ্ছি, 50 দিন যাচ্ছি না, এরকম কখনো করিনি। অ্যাটলিস্ট 90 দিন, 100 দিন ক্লাস হলে 90 থেকে 95 দিন গেছি, বা তার চেয়ে বেশি গেছি। এরকম অনেকবার আছে যে 100-র মধ্যে 100 বারই গেছি, এরকম অনেক বছরই হয়েছে 100 বারের মধ্যে 100 বারই গেছি। স্কুল রেগুলারলি গেছি। স্কুলে যখন পড়াশোনা করেছি খুব সিরিয়াসলি পড়াশোনা করেছি, টিচার যেগুলো পড়িয়েছে সেগুলো শুনেছি, বাড়িতে এসে পড়াশোনা করেছি, সেই পড়াশোনাগুলোকে রিভাইজ করেছি, যেদিনের পড়া সেদিন করে নেওয়ার চেষ্টা করেছি। কারণ পড়াশোনাটা ফেলে রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ভুলে যান কি পড়িয়েছে টিচার, সেটা ভুলে যান। সেই জন্য আপনি যখন যেটা পড়ানো হচ্ছে আমি বাড়িতে এসে জেনারেলি সেটা পড়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং স্কিল বেসড লার্নিং এর উপরে আমাদের টিচাররা সবসময় আমাদের গাইড করে এসছে যে যেটা করছো সেটাকে ল্যাবে যেন অ্যাপ্লাই করতে পারো, সেটা দেখো। ফলে ল্যাবরেটরি যখন হয়েছে খুব সিনসিয়ারলি ল্যাবরেটরিটা করার চেষ্টা করেছি। বিজ্ঞানের ছাত্র হওয়ার পর ল্যাবরেটরিটা খুব সিনসিয়ারলি করেছি। 11-12 উঠেও করেছি, টেনেও কিছু ল্যাবরেটরি করেছি। তারপরে 12-এ এসে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি। আমাদের অবশ্য ক্লাস 10-এর মাধ্যমিকের আগে একটা পরীক্ষা হতো, উইচ ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই পরীক্ষাটা দিয়ে ঠিক হয়ে যেত যে তুমি ওই স্কুলে আর পড়ার সুযোগ পাবে কি না। ফলে ওটা আমাদের প্রি টেস্ট বলা হতো। সেই পরীক্ষাটা খুব সিনসিয়ারলি দিয়েছি। ফলে স্কুলে সিলেকশন, 11-এ সিলেকশন আমার মাধ্যমিক পরীক্ষার আগেই হয়ে গিয়েছিল যে আমি স্কুলেই পড়বো। সেই স্কুলেই কন্টিনিউ করেছি। 11-12-এর জন্য জয়েন্টের প্রিপারেশন নিয়েছি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি, দিয়ে কলেজে ভর্তি হয়েছি, কলেজে পড়াশোনা করেছি। কলেজে যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি আবার সেই স্কিলকে খুব গুরুত্ব দিয়েছি, অ্যাটেন্ডেন্সকে ভীষণ গুরুত্ব দিয়েছি। এটা খুব বড় কথা। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি হচ্ছে সবথেকে কঠিন পরীক্ষা আমি মনে করি ব্যক্তিগত। সেইটার থেকে কি খানিকটা রিলিভ হলেন ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে, নাকি একই রকম মনে হলো? ইনিশিয়ালি রিলিভড হয়েছিলাম, কিছুটা রিলিভড হয়েছিল। তার কারণ হচ্ছে 11-12-এর ওই জয়েন্টের প্রিপারেশনটা ওয়াজ ভেরি টাফ। জয়েন্টের প্রিপারেশনটা দেখুন সবাই যারা সিরিয়াসলি মানবে, আজকের দিনে অবশ্য জয়েন্টের প্রিপারেশনটা অতটা টাফ নয়। তার কারণ হচ্ছে যে তুমি যদি একমাত্র একদম টপ র্যাঙ্কে থাকতে হয়, 100-র মধ্যে টপ র্যাঙ্ক করতে হয় তাহলে, বা 1000-এর মধ্যেও যদি র্যাঙ্ক করতে হয় তাহলে তোমাকে একটা লেভেলে পড়তে হবে। কিন্তু এখন অনেকেই সেই সিরিয়াসনেসটা নেই। তারা ভাবে যে যে কোনো র্যাঙ্ক পেয়ে আমি কোনো না কোনো কলেজে ভর্তি হতে পারবো, সেটা একটা সুযোগ আছে, অনেকেই ভাবে সেটা।
তবে আমাদের সময় তো অত কলেজ ছিল না, আমাদের সময় জাস্ট তুমি হাজার র্যাঙ্কও খুব মানে অনেক বেশি র্যাঙ্ক মনে করা হতো। কেউ যদি 1000 র্যাঙ্ক করে তাহলে ভাবতাম খুব বাজে করেছে জয়েন্ট এন্ট্রান্সে। জয়েন্ট এন্ট্রান্সে 200-300-র মধ্যে র্যাঙ্ক করতে হতো, তাহলে একটা ভালো কলেজ পাওয়া যেত। তা সেই জন্য প্রচণ্ড প্রেশার ছিল জয়েন্ট এন্ট্রান্সে। হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যখন একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম এবং পড়াশোনা শুরু করলাম, তখন মনে হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যে প্রেশারটা গত 2 বছর ধরে নিয়েছি তার চেয়ে কিছুটা যেন রিলিফ হলো ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে। কিন্তু আবার যেই সেটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে গেলাম, আবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে, চাকরির জন্য পড়াশোনা শুরু করছি, তখন আবার মনে হয়েছিল থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সেই প্রেশারটা আবার ফেরত চলে এলো। কিন্তু হ্যাঁ, 4 বছর যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি তখন কিন্তু এটা মনে করে পড়েছি যে ইঞ্জিনিয়ারিং ইজি নয়, ইঞ্জিনিয়ারিং ইজ ডিফিকাল্ট। এবং এটা আজকের দিনেও ট্রু। যদি কেউ মনে করে যে ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি ইজি, তোমরা অ্যাবসলিউটলি ভুল ধারণায় আছো। ইঞ্জিনিয়ারিং ইজ টাফ, ইট ইজ ভেরি টাফ। ইঞ্জিনিয়ারিং ইজ ইজি যদি তুমি স্কিল বেস লার্নিং না শেখো, তুমি যা জিনিস চলছে কারেন্ট জেনারেশনে যা যা লাগে সেগুলোর মধ্যে ডিপে না যাও, তুমি ওপর শিখে নাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, সফটওয়্যার ইউজ করে কোনো রকমে কোড জেনারেট করতে শিখে যাও, সেটার ওপরে তুমি যদি ভিত্তি করে চলো তাহলে ইট ইজ ইজি। কিন্তু তোমাকে যদি সত্যি নিজেকে কোডিং করতে হয়, কারণ দেখুন ওয়ার্ল্ড ইজ মুভিং টু আ টাইম যেখানে কিন্তু কোডার এবং রোবটিক কোডার, হিউম্যান কোডার অ্যান্ড রোবটিক কোডার, তাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। শুধু কোডিংয়ের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে হিউম্যান অ্যান্ড রোবট অর হিউম্যান অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাতে হাত মিলিয়ে চলবে। দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড উই আর হেডিং টুয়ার্ডস। ফলে তুমি যদি কোডিং না জানো, শুধু রোবটিক কোডারের ওপরে মানে ভরসা করে এগো, তাহলে তোমার শেখা কিন্তু সম্পূর্ণতা পাবে না এবং তুমি নিজেও কোনোদিন কোনো বড় চ্যালেঞ্জে যেতে পারবে না। তোমাকে একটা কোডিং দেওয়া হলো, তুমি বললে আমি তো রোবোটিক কোডিং দিয়ে করিয়ে দেবো, তাহলে জানবে যে তুমি যে কোডিংটা করবে দ্যাট উইল বি ভেরি ভেরি অ্যাভারেজ। যে সফটওয়্যারটা তৈরি হবে দ্যাট উইল বি ভেরি ভেরি অ্যাভারেজ আউটকাম। তোমাকে নিজেকে শিখতে হবে। নিজে যদি কোডিং জানো তাহলেই তুমি রোবোটিক কোডিং বেটার ইউজ করতে পারবে। ফলে ভালো করে সেটা শিখতে হবে। আমি এটা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বললাম, অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও যে ইঞ্জিনিয়ারিংটা তুমি যদি মেকানিক্যাল পড়ো, তোমাকে একদম ডিপে গিয়ে প্রপার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, থার্মোডাইনামিক্স শিখতে হবে। তুমি যদি না শেখো তাহলে কিন্তু অ্যাবসলিউটলি না শেখো তাহলে তুমি আবার সেই রোবোটিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি কাজ করিয়ে নেবে, এটা সম্পূর্ণ ভুল। তুমি সঠিক আউটপুট পাবে না। যে কারণেই ধরো যে ম্যানেজার কোডারদের দেখে না, তাকে কিন্তু সবসময় কোম্পানি ভাবে যে সেই ম্যানেজারও যেন কোডিং জানে। এটা জানবে যে তুমি জাস্ট MBA করেছো, করে তুমি ভাবলে তুমি কোডারদের ম্যানেজার হয়ে যাবে, সেটা সম্ভব নয়। হ্যাভ টু নো কোডিং, তবেই তুমি একজন ইঞ্জিনিয়ারদের মানে তুমি কোডারদের ম্যানেজার হতে পারবে। সে একই কারণ, তুমি যে রোবোটিক কোডিং করাবে তোমাকে নিজেকে কোডিং শিখতে হবে। তুমি যে কাজই রোবটকে দিয়ে করাবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে করাবে, সেটা তোমাকে নিজেকে শিখতে হবে। ফলে সিনসিয়ারলি শিখতে হবে, স্কিল শিখতে হবে। স্কিলটা শেখা যায় না, স্কিলটা অর্জন করতে হয়। সেটা কি করে অর্জন করে, সেটা করতে 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 বেটার হয়। ধরো আমি খুব ভালো কবিতা লিখি, তা কবিতাটা আমি তো প্রথম দিনেই অত ভালো কবিতা লিখিনি, আমি লিখতে 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 আমার কবিতার হাত খুব ভালো হয়ে গেছে। সেই একইভাবে পড়াশোনা দেবেন স্কিল, যে কোনো স্কিল, ইঞ্জিনিয়ারিং স্কিলও তাই। আমিও সেটাই করেছি যে আমি সবসময় চেষ্টা করে গেছি যে আমি যেন ল্যাবে খুব ভালোভাবে কাজ করি, ল্যাবরেটরিতে একদম মানে ফোকাস করি যে আমি যেটা থিওরিতে পড়েছি সেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারছি, যাতে করে আজকেও হাতে কাজ আমি ভালোভাবে করতে পারি। যে কোনো সার্কিট বিল্ডিং আজকে যদি আমায় দেওয়া হয়, আমি কিন্তু খুব সহজে সার্কিটটা বিল্ড করতে পারবো বলে আমার ধারণা। হ্যাঁ, অবশ্যই মানে আই শুড নট সাউন্ড ওভার কনফিডেন্ট, মানে কিন্তু বেসিক সার্কিটস আমি আজও খুব ভালোভাবে বিল্ড করতে পারবো। আজও আমি আমার স্টুডেন্টদের সাথে কোডিং চ্যালেঞ্জে মাঝে মাঝে ইন্টারেস্টের সাথে বসে পড়ি, দেখি তো তোমাদেরকে আমি হারাতে পারি কিনা। অনেকবার বসেছি, বিশ্বাস করুন, অনেকবার। স্টুডেন্টরা কোডিং কোনো কম্পিটিশনে বসেছে, আমি তাদের সাথে বসে গেছি, অনেকবার হেরে গেছি। স্টুডেন্টরা দারুণ হেরেছি, অনেকবার হেরে গেছি। কেন হারবো না? আজকের দিনে স্টুডেন্টরা আমার চেয়ে বেটার কোডিং করতে পারবে না? এটা আপনি কি বলছেন? দারুণ কোডিং করে। আরে না রে বাবা, তাহলে আজকের দিনে স্টুডেন্টরা এত ভালো কোডিং করে যে আপনি মানে স্পিডে ওদের সাথে মাঝে মাঝেই হেরে যাবেন। কিন্তু হ্যাঁ, অনেকবার জিতেওছি, অনেকবার জিতেছি। হ্যাঁ, চেষ্টা করি যাতে পড়াশোনাটা না ছাড়তে হয়। দেখুন এখন তো বিভিন্ন রকম মানে হাজারো রকম দিক এসে গেছে, অনেক রকম ম্যানেজেরিয়াল প্রেশারসও আছে, কিন্তু সবসময় চেষ্টা করে যেতে হবে পড়াশোনা থেকে যেন ডিট্যাচড না হয়ে যাই। ডক্টর সত্যজিৎ চক্রবর্তী বলবেন, উনি ওখানে অনেক বেশি পড়াশোনা করেন। আজকের দিনেও মানে দিনে আমার ধারণা আজও বোধহয় 10 ঘন্টা পড়াশোনা করেন। তার আগে একটা ছোট্ট একটা মানে টোকেন কোয়েশ্চেন করছি, সেটা হলো যে সম্প্রতি আপনি CII দিল্লিতে একটা মিটিংয়ে গিয়েছিলেন, হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং।
সেটা স্টুডেন্ট রিলেটেড ডেফিনেটলি। এবং আমরা তো জানি যে যতগুলো এই বণিক সভা রয়েছে, উনি তো নিজেও বণিক সভার প্রফেসর রয়েছেন, তো সেখানে আপনার অভিজ্ঞতাটা কি? আমি সিআইআই এর কারণ event- সেখানে আপনাকে আরো ইয়থ বলা হয়েছে, ইউ আর লুকিং মোর ইয়াং। আমি সিআইআই এর ইভেন্টে ইয়াং না থাকলে তো কি হয়, ইয়াং তো মাইন্ডে থাকতেই হবে, তা না হলে তো আর কি করে ইয়াংদের সাথে। আর আমাদের খুব সুবিধা আছে জানেন তো, আমরা তো শিক্ষক, সবসময় তো ইউথদের সাথে ডিল করি, তারা টেনে আমাদের বয়সটা কমিয়ে দেয়, এটা একটা বিরাট সুবিধা আছে। যাই হোক, এখন যেটা আসে, আমি বিভিন্ন মানে সিআইআই থেকে শুরু করে সিআইআই, সিএসআই, বিভিন্ন রকম অর্গানাইজেশনে আমি গিয়ে বলি, বেঙ্গল চেম্বার অফ কমার্সে অনেকবার বলেছি, বিভিন্ন জায়গায় আমি বলি। আমাদের এখন আছে ওই যে বিভিন্ন রকম আরএমবি বা বিএনআই, বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেগুলোতেও আমি বলে থাকি অনেক সময়। তবে অভিজ্ঞতা বলতে দেখুন, আমরা সবাই মানে বিভিন্ন লোকের বিভিন্ন মত, বাট দ্য আউটকাম দ্যাট উই আর মানে গ্র্যাজুয়ালি হেডিং টুয়ার্ডস, যেটা উদ্দেশ্য, সেটা কিন্তু সেম। উদ্দেশ্যটা হচ্ছে যে দ্য কারেন্ট জেনারেশন শুড নো how to balance artificial intelligence and creativity, human creativity, so that the future education is very looks proper. এটাই হচ্ছে উদ্দেশ্য, মানে ফিউচার এডুকেশন শুড বি ভেরি ভেরি প্রপার। আমরা যেন কোনো ভুল না করে ফেলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাচ্ছি না এমন যেন না হয়, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাতে গিয়ে ক্রিয়েটিভিটিকে জলাঞ্জলি দিচ্ছি এটাও যেন না হয়। এই দুটো দিক ব্যালেন্স করে চলা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাকে এটাই জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি সেই সব কেরিয়ার নিয়ে একটু বলো, যে কেরিয়ারগুলো এখনো এক্সিস্ট করে না, কিন্তু 2030 সালে সেই কেরিয়ারটা এক্সিস্ট করবে, ফলে ছাত্রদের সেটা অনুযায়ী পড়াশোনা করতে হবে, এরকম একটা কেরিয়ার নিয়ে তুমি বলো। দেখুন, এখানে আমি একটা কথা একটু মানে আমি জানি না এখানে অন্যান্য মানে কলেজের যারা লিডার তারা শুনছে কিনা, কিন্তু আমি একটা কথা বলবো যে দেখুন, 2030-এ কি কেরিয়ার এক্সিস্ট করবে সেটা সত্যি কথা আমরা প্রেডিক্ট করে দিতে পারি না, কিছু কিছু প্রেডিকশন করতে পারি, কিন্তু সেটা যে সত্যি হবে সেটা তো বলতে পারি না। যেমন হিউম্যান রোবট ইন্টারাকশন উইল বি দ্য বিগেস্ট পয়েন্ট। আমাদের বুঝতে হবে হিউম্যান রোবট ইন্টারাকশন, এটা স্টুডেন্টদের শেখাতে হবে, কারণ ভবিষ্যতে রোবট এবং হিউম্যানস একসাথে মিলে কাজ করবে। আগের একটা এপিসোডে কথা হচ্ছিল, ওয়্যার হাউসে রোবটসও থাকবে, হিউম্যানও থাকবে, একসাথে কাজ করা হবে। তাহলে হিউম্যান আর রোবট কিভাবে ইন্টারাক্ট করবে সেটা শেখাতে হবে। বা এক্সোস্কেলিটন নিয়ে কথা হচ্ছিল, আমি একটা এমন জ্যাকেট পরে নেব যে জ্যাকেটটা আমার শক্তিটাকে বাড়িয়ে দেবে। এই টেবিলটাকে আমি এক হাতে তুলতে পারি না, এর তলায় এমন একটা সাপোর্ট ওই জ্যাকেটটা দিয়ে দেওয়া হবে যেটাকে আমি এক হাতে তুলে নিতে পারবো। এই টাইপের এক্সোস্কেলিটন নিয়ে কথা হচ্ছে, সেটাও তো একটা হিউম্যান রোবট ইন্টারাকশন, ফলে সেটা ছাত্রদের শেখাতে হবে। এই সব নিয়ে আমরা বিভিন্ন কথা বলি। তবে যেটা বলছিলাম যে বিভিন্ন কলেজের লিডাররা যদি শোনে, আমি একটা জিনিস একটুখানি গুরুত্ব দিতে বলবো, আমরা তো জানি না যে 2030-এ আমরা যেটা ভাবছি যে এই কেরিয়ারটা এক্সিস্ট করবে, সেই কেরিয়ারটা সত্যি এক্সিস্ট করবে কিনা। কিন্তু আমরা যদি স্টুডেন্টদের ক্রিয়েটিভিটিটা শেখাতে পারি, তাহলে কিন্তু তারা ঠিক যে কেরিয়ারই হোক না কেন সেই কেরিয়ারটা করে নেবে। দেখুন, এখানে একটা কথা বলবো, জানেন, একটা জিনিস আছে ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমি বলে তার কটা লেভেল আছে: রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট। রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট। মানে তুমি ছাত্রদের যে প্রশ্ন দেবে, আগে খেয়াল করো যে সেটা কি রিমেম্বার ওরিয়েন্টেড কোয়েশ্চেন, মানে বই থেকে পড়েছে, বইটা মনে রাখলেই উত্তরটা দিতে পারবে, নাকি সেটা আন্ডারস্ট্যান্ড লেভেলের কোয়েশ্চেন, মানে বইয়ে যেটা পড়েছে সেটা বুঝে পড়েছে তাই উত্তরটা দিতে পারছে, নাকি তুমি এমন প্রশ্ন দিয়েছো যে প্রশ্নটা বইয়ে যেটা পড়েছিল সেটা বুঝেছিল বলে সে অ্যাপ্লাই করে সেটা দিয়ে উত্তরটা দিতে পারছে, নাকি অ্যানালাইজ করতে হচ্ছে, তাকে শুধু অ্যাপ্লাই করলেই হবে না, তাকে অ্যানালিসিস করে বার করতে হচ্ছে যে এই নতুন প্রবলেমের জন্য এইভাবে হবে, বা সে ইভ্যালুয়েট করতে পারছে যে হ্যাঁ আমি নতুন প্রবলেমটা তো নতুন আনসার তো ক্রিয়েট করে দিলাম, কিন্তু আগেরটা ভালো ছিল না এটা ভালো ছিল, সে ইভ্যালুয়েটটা করতে পারবে, নাকি তুমি যে প্রশ্নটা দিয়েছো সেটা ওকে ক্রিয়েট করতে সাহায্য করছে, মানে এমন কিছুও ভাবছে যেটা দিয়ে ওকে টোটালি একটা নতুন প্রবলেম ক্রিয়েশনের জায়গা তৈরি হচ্ছে। আমি বলবো, দেখুন, আজকের দিনে আমি যদি আজকে বলি ব্লুমস ট্যাক্সোনমি, সমস্ত এডুকেশন লিডাররা এরকম ভাবে হাত তুলবে যে হ্যাঁ আমাদের কলেজে ব্লুমস ট্যাক্সোনমি একদম ফলো করা হয়। কিন্তু একবার নিজেদের কোয়েশ্চেন পেপারগুলো, যে কোনো কলেজ ইরেসপেক্টিভ, যে কোনো কলেজ, একবার নিজেদের কোয়েশ্চেন পেপারগুলো একবার গো ব্যাক করে একটু দেখুন, আপনি দেখতে পাবেন 90% কোয়েশ্চেন এখনো আপনার কলেজে আসে যেটা শুধু রিমেম্বার আর আন্ডারস্ট্যান্ড, বাকি 10% হয়তো
আর কিছু কিছু কলেজে 1%-এরও কম দেখবেন আপনি, যেখানে অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েটকে এক্সপ্লোর করা হচ্ছে। এই জায়গাটা নিয়েও আমরা কিন্তু অনেক ডিসকাশন করি বা এই প্রোগ্রামে করেছিলাম। না সত্যি চক্রবর্তী খুব ভালো বলেন এই ব্যাপারে। প্রফেসর চক্রবর্তীকে আমার মনে আছে যে 2001 সামটাইম, আমার যদি ভুল হয় একটা কথা একটু বলে দিই, উনি কিন্তু এখনো দিনে 10 ঘন্টা পড়াশোনা করেন, 10 আওয়ার্স ধরছি। তো আমি আইএম এ একটা কোনো প্রোগ্রামে শুট করতে গেছি, সেখানে অধ্যক্ষ নিজে দাঁড়িয়ে রয়েছেন সিঁড়ির উপর, দাঁড়িয়ে একটা প্রশ্ন ছুড়লেন ছাত্রদের দিকে, এবং এটা আমাদের ভিডিও হচ্ছে তখন। তো সেখানে এক তরুণতম এক যুবক তার উত্তরটা দিল, বা সত্যজিৎ খুব ভালো বলেছিস, ভালো বলেছিস। সেটা আমার ওনাকে প্রথম দেখা, তখন আলাপ হয়নি, বাচ্চা ছেলে ছিলেন, সাম টাইম অফ 2000 or 2001। এবার চলে আসি আপনার পড়াশোনার জায়গাটা। দেখুন, পড়াশোনার জায়গায় আমি একটা জিনিস বলতে পারি যে আমি যেটা নিজের লাইফ থেকে শিখেছি যে প্রিপেয়ার করে যেতে হবে। এটা কিন্তু মানে সব ভালো ছাত্রছাত্রীরাই করে, আমিও করতাম। যেটা হচ্ছে যে টিচার কিছু পড়াবে, হ্যাঁ, বেশিরভাগ মিডিয়কার বা বিলো অ্যাভারেজ ছাত্রছাত্রীরা যেটা করে, টিচার প্রথমে পড়ালো স্কুলে বলছি, এবার তারপরে সেটা বাড়ি গিয়ে পড়বে না। তারপরে যখন লাস্ট ডেট, হোমওয়ার্ক জমা দেওয়ার লাস্ট ডেট বা পরীক্ষার 1-2 দিন আগে, ওটাকে তখন তাড়াতাড়ি করে পড়াশোনা করবে, বোঝার চেষ্টা করবে, যখন বুঝতে পারবে না মাগ আপ করে নেবে, যা আছে পুরো মাগ আপ করে নেবে, ঠিক আছে। এবং আরেকটাও জিনিস বলছি যে আমি অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি এই সব কথাবার্তা যে এটা তো সিলেবাসে নেই, এটা তো টিচার এটাতে অতটা ইম্পর্টেন্স দেয়নি এই টপিকটাতে, বা এই ধরনের কোয়েশ্চেন গত বছর হয়ে গেছিল, এবছর আর আসবে না, এরকম। হ্যাঁ, বা ধরুন এই যে সিলেক্টিভিটি ব্যাপারটা, বা আরেকটা যেটা আমি ভীষণ শুনি এবং ভীষণ আমার কাছে অবজেকশনেবল, সেটা হচ্ছে যে আমি তো ধরুন কেউ সায়েন্স পড়ছে, আমি তো ফিজিক্স আর ম্যাথসটাতে আমি প্রাধান্য দেব, আমি তো আর ডাক্তারিতে যাচ্ছি না, বায়োলজিটা শিখে আমার কি হবে, একদমই। বা হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলো কোনোভাবে সামহাউ আই উইল পাস, মাগ আপ করে কোনোভাবে পাস করব, এটা আমার অত না বুঝলেও চলবে। হ্যাঁ, আমি কিন্তু আমার লাইফ থেকে মনে করি আমি কিন্তু সব সাবজেক্টই পড়তামই, মানে অলমোস্ট ইকুয়াল ইন্টারেস্ট নিয়ে। এবং নট অনলি দ্যাট, আমি ইভেন যেগুলো এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেই কম ইম্পর্টেন্টটাকেও পড়তাম। আমি নিজের লাইফ দিয়ে বলতে পারি যে আমি কিন্তু রিওয়ার্ডেড হয়েছি পদে পদে, কারণ আমি সব কিছুতেই পড়াশোনা করেছি বা অলমোস্ট ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন মাস্টার্স করছি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায়, কানাডায়, তখন আমি একজন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ স্কলারশিপ পেতাম। তো সেখানে বাকি যারা টিএ ছিল, টিচিং অ্যাসিস্ট্যান্ট বলে টিএ, তারা সবাই টিচাররা যা অ্যালোকেট করছে নিয়ে নিল। এবার তখন একটা নতুন টেকনোলজি এসেছিল, J2ME, জাভা 2 মাইক্রো এডিশন মোবাইল ফোনের, আর জাভা 2 এন্টারপ্রাইজ এডিশন সার্ভারের, ঠিক আছে। তো সেইটা যে টিচার, সে কোনো টিএ খুঁজে পাচ্ছিল না, কারণ নতুন টেকনোলজি কেউ জানে না, কেউ খুঁজে পাচ্ছিল না যে সেটা নেবে, সবাই এক্সিস্টিং যে যা নিজে পড়েছে সেটাই পড়িয়ে দিচ্ছে। তা আমি ওটা আমায় দিল, আর আমি মানে ওরকমভাবে টিচার বলেছে না বলতে পারি না, মানে আমি ওটা নিলাম। আমার বন্ধু বান্ধবরা যারা ছিল, আমার ক্লাসমেটরা, তারা সবাই আমার দিকে হাসতো, দেখো কি মানে বেকার খাটনি, একটা এসছে মাস্টার্স করতে, টিএ ঠিক আছে, যেটা নিজে জানে সেটা পড়িয়ে দেবে বাচ্চাদের, ওমা সে নিজে একটা J2ME নিজে থেকে পড়ছে, শিখছে, প্রজেক্ট করছে, এটা তো অনেক টাইম লাগছে, এটা অত্যন্ত বোকামির কাজ করছি। কিন্তু বিশ্বাস করবেন না যে আমি ওইটা করলাম বলে আমি সবার আগে কানাডায় চাকরি পেয়েছি, সবার আগে। এবং আমি একজন মানে ইন্ডিয়ান স্কিনড, মানে ইন্ডিয়ান এবং মানে ব্রাউন স্কিন পার্সন, আমার ইংলিশও অত মানে ওখানকার নেটিভ ক্যানাডিয়ানদের মতো নয়, কিন্তু আমি সবার আগে জবটা পেয়েছি। কেন?
কারণ জবটার রিকোয়ারমেন্ট ছিল এই নতুন টেকনোলজি জানা লোক, যেটা পুরো নর্থ আমেরিকায় খুব কম লোক জানে। কিন্তু আমি তো জেনে গেছি, কারণ আমি তো শিখে নিয়েছি। যেটা আমার বন্ধু বান্ধবরা হেসে হতে বেকার খাটনি, ফালতু, মানে বুঝতে পেরেছেন? এই একটা উদাহরণ দিলাম। আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমি যখন কাজ করতাম অফিস থেকে, তখন স্নোবোর্ডিং করতে যেত। এবার আমার বাকি যত কলিগ, মানে ইন্ডিয়ানও প্রচুর ছিল, তারা পাগল নাকি, কি একটা সাহেবদের একটা কি একটা খেলা, বরফের মধ্যে গিয়ে স্নোবোর্ডিং করবে, পড়ে যাবে, ইনজিওর্ড হবে। অফিস হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আমরা টিভি দেখবো, ফ্যামিলির সাথে টাইম কাটাবো। মানে আমি হঠাৎ পাগল, আমি হঠাৎ যাবো, কিন্তু আমার না একটা শেখার ইচ্ছা ছিল, আমি শিখতে চাই, দেখি স্নোবোর্ডিংটা কিরকম। তো আমি যেতাম, গিয়ে আমি স্নোবোর্ডিংটা শিখে গেলাম। আপনি বিশ্বাস করবেন না যে আজকের দিনে আমি তো রেগুলার, যেহেতু এডুকেশন লিডারশিপে আছি এবং IMUM খুবই ভালো করছে, আমাকে না ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে রেগুলারলি আমি মাইকে দাঁড়িয়ে স্টেজে কথা বলতে হয়। এবং আমার সামনে যারা থাকে, ধরুন যাদবপুরের ভাইস চ্যান্সেলর, ক্যালকাটার ভাইস চ্যান্সেলর, ইন্ডাস্ট্রি টাটা গ্রুপের কোন একটা গ্রুপের সিইও, টাটা স্টিলের সিইও, এরকম আমার সামনে থাকে। তাদের সামনে আমাকে মাইক ধরে কথা বলতে, এবং আমাকে মানে এমন কথা, মানে আমাকে মানে ইমপ্রেসিভ কথা বলতে হবে। আমি এমন কথা বললে হবে না যেটা সবাই জানে তুমি কি বলছো, এটা তো ফালতু কথা বলছো, মানে এটা সবাই জানে, ডোন্ট ওয়েস্ট টাইম। তো বিশ্বাস করুন, সেই যে আমি যে সব সাবজেক্টকে পড়ি, শিখি, সেগুলো যখন বলি, তখন ওরাও মানে চমকে যায়, ওরাও করে। কারণ কেউ স্নোবোর্ডিং করে। আমি যাদের বলি, যারা হয়তো ভাইস চ্যান্সেলর বা যারা সিইও, তারা কিন্তু কেউ স্নোবোর্ডিংটা কেউ নিজে হাতে করে, কেউ জানে না, অথচ ওটা কিন্তু একটা অলিম্পিক স্পোর্ট। আমি যখন ওটা নিয়ে কথা বলি, তখন কিন্তু সবাই শোনে, মন দিয়ে শোনে। আচ্ছা, ওটাতে এই ডাইনামিক্স আছে, এইসব চমৎকার ব্যাপার। হ্যাঁ। তারপরে ধরুন, আমার মনে আছে যে আপনারা জানেন কার্লিং বলে একটা স্পোর্ট আছে, দ্যাটস আ স্পোর্ট, অলিম্পিক স্পোর্ট, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। আমি যখন চাকরি করি প্রথমে কানাডায়, সবাই কার্লিং করতে যাচ্ছে, আবার সবসময় সন্ধ্যেবেলা অফিসের পর। আচ্ছা, আমিও যাই, শিখবো। কার্লিং কি খায় না মাথায় দেয়, আমি জানি না। আচ্ছা, আমি শিখবো। কিন্তু ওই যে আমি টাইমটা দিয়ে শিখেছি, দিনের পর দিন কার্লিং করেছি, আমি তো শিখে গেছি। কার্লিংটা অত্যন্ত মজার খেলা। একটা বড় পাথর আছে, পুরো আইস স্কেটিং রিঙ্কের মতো একটা বড় পাথর আছে, মানে অনেকটা ইস্ত্রির মতো এরকম একটা জিনিস তোলা থাকবে পাথর থেকে। আপনাকে সেটাকে এরকম ভাবে স্লাইড করে দিতে হবে, এমন ভাবে যে একটা এরকম টার্গেট আছে, এরকম গোল 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 অ্যারোর টার্গেট থেকে এরকম মাটিতে টার্গেট আছে, সেটা টার্গেটের যতটা কাছে পৌঁছাবে আপনার স্কোর তত বাড়বে। ঠিক। এবং মাঝখানে ঝাড়ুর মতো আছে, ওই আইসটার সামনে এরকম ঝাড়ু দিতে থাকবে, দুজন ঝাড়ু দিতে থাকবে। কেন? কারণ ওই ঝাড়ু দেওয়াটার মধ্যে একটা ফিজিক্স আছে, যত বেশি ফ্রিকশন হবে তত হিট জেনারেটেড হবে, এবং হিটে ওই আইস স্কেটিং রিঙ্কের যে আইসটা গলবে। তো সুতরাং যেটাকে পুশ করছেন তার পক্ষে যাওয়াটা অনেক ইজিয়ার হবে। আপনি যদি এই যে এটা পুশ করলেন, এটাকে যদি আপনি স্লো ডাউন করতে চান, তাহলে তাড়াতাড়ি ঝাড়ুটা করবেন। কেন? তাহলে একটু গলে ওটা একটু ড্যাম্প খাবে। আর সেটা যদি আপনি না চান, যে মানে স্পিডের ওপর, মানে এটা পুরো একটা টিম স্পোর্ট, এটা কিন্তু খুব সায়েন্টিফিক স্পোর্ট, যে ওটা পাথরটা স্লাইড করে দিয়েছে, সে যদি জোরে স্লাইড করে দেয়, তখন ওরা খুব তাড়াতাড়ি এটা করতে থাকবে, যাতে পাথরটা আরেকটু যেতে থাকে। আর যদি খুব আস্তে করে, মানে যদি জোরে করে দেয়, তাহলে ওটা করবে না। যদি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো সুতরাং এই যে এটা যখন আমি স্টেজে দাঁড়িয়ে বলি, এবং আমার সামনে বিভিন্ন ভাইস চ্যান্সেলর আছে, AICTE চেয়ারম্যান আছে, মানে একদম মানে টপ অফ দ্য সোসাইটি, তারা কিন্তু কেউ কোনোদিনও কার্লিং করে, বুঝতে পারেন? সুতরাং আমাকে রেগুলার অডিয়েন্সকে এমন কথা বলতে হয়, যেটা তারা যদি সবাই সব জানে, আমাকে মানে ছুঁড়ে ফেলে দেবে, স্টেজ থেকে নাম অনেক বলেছে, এগুলো সব আমরা সবাই জানি, নতুন কথা বল। সুতরাং আমি আমার লাইফে পদে পদে দেখেছি
যে সব সাবজেক্টকে প্রাধান্য দেওয়া। হ্যাঁ, এমনকি আমি একদিন আমাদের কলেজেই আমি ছাত্রদের পড়াচ্ছিলাম, সেখানে আমি ওদের ফিজিক্সের একটা কনসেপ্ট নিয়ে বলছিলাম, যেখানে জমে গেলে মাছরা তো মরে যায় না, মাছরা দেখুন যখন একটা কিছু জমে যায় পন্ড বা লেক, ওপরে একটা লেয়ার পড়ে যায় আইসের, অথচ তলায় কিন্তু -4 ডিগ্রি থাকে, মানে +4 ডিগ্রি থাকে, কখনো এটা ইয়েতে যায় না। ফলে ওটা নেচারের একটা অদ্ভুত ইয়ে যে সব মানে ফিশরা বেঁচে থাকে। এবার আমি বলছিলাম যে ধরুন এটা আছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় এটার উদাহরণ হচ্ছে যে একটা সবচেয়ে বড় আইস স্কেটিং রিং বলে রিডিউ ক্যানেল। কানাডা একটা ক্যানেল আছে, ওটাকে বলে রিডিউ ক্যানেল, ওটাওয়া শহরে, যেটা হচ্ছে ওদের ক্যাপিটাল সিটি। সেখানে এই রিডিউ ক্যানেলের ওপর পুরো এই আইস স্কেটিংটা হয়, এবং রিডিউ ক্যানেলের নিচে মাছগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কারণ 4 ডিগ্রি আছে। তো এটা কিন্তু আমি সায়েন্সের সাথে সাথে, ফিজিক্সের সাথে সাথে জিওগ্রাফিকেও টেনে আনলাম। তো সুতরাং এই জন্য, যদিও আমি সায়েন্স পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি কিন্তু জিওগ্রাফিকেও ইকুয়ালি ইম্পর্টেন্ট মনে করি। কেন? কারণ আমি যখন ফিজিসিস্টদের সাথে কথা বলছি, আমি ফিজিক্স নিয়ে যা বলবো তারা জানে, আমাকে জিওগ্রাফি টেনে আনতে হবে। বুঝতে পেরেছেন? এই যে ইন্টারডিসিপ্লিনারি নেচার, এটা দিয়ে যদি আপনি কথা বলেন, ইউ উইল বি আ ভেরি ইন্টারেস্টিং পারসন, এবং ইউ ক্যান টক টু সিইওস, ভাইস চ্যান্সেলর এন্ড অল। কিন্তু শুধু সেই বিষয়টা কথা বলে, সেই বিষয়ে তারা অনেক বেশি জানে। এইটা আমি বলবো যে লাইফে আমার একটা বড় শিক্ষা, যে প্রিপেয়ার বিফোর গোয়িং টু ক্লাস, প্র্যাকটিস অল এক্সারসাইজ এক্সাম্পলস, ওয়ার্কড আউট এক্সাম্পলস, লাস্ট 10 year কোয়েশ্চেন পেপার, অ্যান্ড ওটাতে বেশি ইম্পর্টেন্স, ওটাতে কম ইম্পর্টেন্স একদম না, সবাইকে ইম্পর্টেন্স, এবং সব সাবজেক্ট তোমাকে হেল্প করবে। বিশ্বাস করুন, আজকে আমি যখন কথা বলি, আমি হিস্ট্রি টেনে আনি, জিওগ্রাফি টেনে আনি, কনস্টিটিউশন টেনে আনি, ইউএস কনস্টিটিউশন টেনে আনি, কারণ আমার অডিয়েন্স তো ছিঁড়ে খেয়ে দেবে আমাকে। তারা নলেজেবল অডিয়েন্স, তাদের আমি যা ইচ্ছা বললে তারা মানবে না। সুতরাং আমাকে সব সাবজেক্টকে প্রাধান্য দিতে হবে। আমি এইভাবেই পড়াশোনা করে এসেছি। আমি 12-এ এখানে সান অফ দ্য সয়েল সিবিএসসি বোর্ডে 10-12 দিয়েছি। আমি তারপরে ইঞ্জিনিয়ারিং করেছি, তারপরে ইউবিসিতে মাস্টার্স করেছি কানাডায়, এবং তারপরে আমি কানাডায় জব করেছি। এখন ইউএসএতে রেগুলার আমি এন্টারপ্রেনারশিপ স্টার্টআপদের ওপর ইনভেস্ট করি, আমি ওদের সাথে যুক্ত আছি। সুতরাং আমাকে সব সাবজেক্ট, এবং যেটা প্রফেসর বিশ্বজিৎ 10 ঘন্টা পড়াশোনা করে, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে এই পড়াশোনাটা কিন্তু নট পুঁথিগত বিদ্যা, পড়াশোনা কিন্তু মাইন্ডে কনস্ট্যান্ট আমি পড়ছি, আলোচনা করছি, এটাও পড়াশোনা। যে ধরুন একটা আপনার টেকনিক্যাল ডিসকাশন করছি, ওটাও কিন্তু পড়াশোনা। নিশ্চয়ই স্যার, আজকে এই অবধি। আমরা আবার পরের সপ্তাহে কিন্তু আবারও আপনাদেরকে বলি, 3rd সেমিস্টার হয়ে গেছে, মানে গ্যাপটা কিন্তু মারাত্মক, ভয়ঙ্কর, যেটা প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি পূর্বতন ইয়েতে দেখিয়েছেন। সুতরাং পড়াশোনার মধ্যে থাকতে হবে, এটাই উদাহরণ হিসাবে আইএম এর তরফ থেকে কিন্তু আপনাদের উপহার দিলাম। কেমন লাগলো আবার কমেন্ট বক্সে দেবেন, এবং সামনের সপ্তাহে ফিরে আসবেন।